Yes, delivers 2 wickets. And another from Suryakumar Yadav. It is bounced away. কথা বলছে এবং সবসময় বলে যে ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চলে। এই দেশের মানুষের যারা সব সময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরোচক গল্প, সেই গল্পের আমরা পরিষ্কারভাবে আমার একটা প্রশ্ন আছে যে বিক্রিটা তাহলে ওজনটা কিসে মাপছে? কোনো কিছু বিক্রি হলে তো ওজন মাপা হয় না। এখন তো অবশ্যই ইলেকট্রনিক মেশিন আছে, আগে তো দাড়ি পাল্লায় হতো, তো কিসে মেপে বিক্রি হচ্ছে? ভারতের মুকুট, ভারত জিতবে, কখনো আবার মধ্যেখানে মনে হচ্ছিল না ভারত ম্যাচটা হেরে যাবে, দক্ষিণ আফ্রিকা ম্যাচটা বার করে নিয়েছে। যখন অক্ষর প্যাটেলের একটি ওভারে 24 রান নিয়েছিল দক্ষিণ আফ্রিকা, তখন মনে হচ্ছিল ভারত ম্যাচটা হেরে যাবে। ঠিক তারপরেই আবার দুর্দান্ত কামব্যাক, বুমরার অসাধারণ স্পেল এবং বিশেষ করে সূর্যকুমার যাদবের ওই অসাধারণ ক্যাচ কার্যত ভারতকে আরো একবার ফাইনালে জেতার রাস্তার পথ প্রশস্ত করে দিয়েছিল। বিভিন্ন ঘটনা ঘটেছে ভারতবর্ষে বা ভারতবাসী আমরা যতটা না আনন্দ পেয়েছি ভারতবর্ষের এই বিশ্বকাপ টি-20 বিশ্বকাপের দ্বিতীয় জয়ে, পড়শি দেশ বাংলাদেশ বা পাকিস্তান আমাদের থেকে অনেক বেশি দুঃখ পেয়েছে। তার ভিডিও আজকের পর্বে আপনাদের দেখাবো এবং এটাও দেখাবো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে ভারতের সঙ্গে কিন্তু সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন, তা সত্ত্বেও সেখানকার কিছু নাগরিকরা রয়েছে তারা ক্রমাগত ভারত বিরোধী একটা মনোভাব নিয়ে চলেন। আজকের পর্বে গুরুত্বপূর্ণ বেশ কিছু ভিডিও আপনাদের সামনে দেখাবো এবং দেখিয়েই আজকের পর্বটা আপনাদের সামনে সাজিয়েছি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। প্রথমেই যেটা আপনাদের দেখাতে চাইবো সেটা হচ্ছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা, তার নেতৃত্বে এটাই প্রথম বিশ্ব জয় ভারতের এবং টি-20 বিশ্বকাপ জিতে রোহিত শর্মা আবেগে ভেসে গিয়েছিলেন। আপনাদের দেখাতে চাইবো সেই দিনটাকে মনে করে রাখার জন্য তিনি ওই পিচের মধ্যে থেকে, যে পিচে খেলা হয়েছিল সেই পিচের মধ্যে মাটি তুলে তিনি জিভ দিয়ে চেটেছিলেন, অর্থাৎ স্বাদ নিয়েছিলেন। যে পিচ তাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন তাকে সম্মান জানিয়েছিলেন রোহিত শর্মা। সেই অসাধারণ মুহূর্তটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের পর্দায়, যেখানে রোহিত শর্মা পিচের মধ্যে থেকে কিছু অংশ মাটি তুলে নিয়ে নিজের মুখে রেখেছিলেন বিশ্বকাপে জয়ের পর ওই পিচের মাটিতে দাঁড়িয়ে। তবে এবার আপনাদের দেখাবো যে পড়শি দেশ বাংলাদেশ এবারে অংশগ্রহণ করেছিল, যদিও তারা সেমিফাইনালে উঠতে পারেনি। এবং আপনাদের দেখাতে চাইবো প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু বাংলাদেশ চেয়েছিল ফাইনালে যেন ভারতবর্ষ হেরে যায় এবং পাকিস্তানের মানুষও একই মনোভাব নিয়ে চলেছিল যাতে করে ভারতবর্ষ হেরে যায় এবং সেই আশা নিয়ে তারা খেলা দেখতেও শুরু করেছিল। আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, বাংলাদেশের একটা ভিডিও। সেখানে যখন বিরাট কোহলি আউট হয়ে যায় তখন বাংলাদেশের উচ্ছ্বাস দেখুন, মনে হচ্ছে তারাই যেন বিশ্বকাপ পেয়ে গিয়েছে। আসুন সেই ভিডিওটা আপনাদের দেখাই, তারপরে আসছি পরবর্তী আলোচনায়। Yes, delivers 2 wickets. And another from Suryakumar Yadav. It is bounced away. Taken off the glove. That is a very good delivery, a sharp delivery. Look at that. Not quite the glove, maybe the shoulder of the bat, but whatever. It's a huge glove. Huge glove. So he has gone for 6. দেখলেন বন্ধুরা, এটা হচ্ছে পড়শি দেশের অভিব্যক্তি ভারতবর্ষকে নিয়ে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই এবং আপনারা জানেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতবর্ষ কিভাবে সাহায্য করেছিল এবং ভারতবর্ষ নিজেদের সৈন্যদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল এবং পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে নতুন একটি স্বতন্ত্র দেশ গড়তে যে ভারতবর্ষ সাহায্য করেছিল, সেই ভারতবর্ষের পিছনেই সব সময় বরাবর বাংলাদেশের কিছু মানুষ পিছন থেকে ছুরি মারার কাজটা করে থাকেন। এর একটাই উদ্দেশ্য হচ্ছে হিন্দু আর মুসলমান। শুধু এই মোটিভ নিয়ে কিন্তু তারা বরাবর খেলা দেখেন, খেলার মাটিতেও ওই হিন্দু মুসলমান করেন এবং প্রতিটা সময় তারা ভারতবর্ষের বিরোধী। তারা ভুলে যান যে তারা আজকে এই স্বাধীনভাবে খেলা দেখার যে যোগ্যতা পাচ্ছেন সেটা পেতেন না
যদি ভারতবর্ষের বীর সৈনিকরা তাদেরকে মুক্তিযুদ্ধের সময় পাশে না দাঁড়াতো, আর তাদের যদি স্বাধীনতা সংগ্রামে ভারত যদি অংশগ্রহণ না করতো, তাহলে আজকেও তাদের পরাধীন হিসাবে থাকতে হতো। সেটা বাংলাদেশ ভুলেই যায়। তবে বাংলাদেশের সাধারণ মানুষ ভুলে গেলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু ভোলেন না। তিনি এই জিনিসটা সবসময় মনে রাখেন। সেই কারণে একটি বক্তব্য তার শোনাবো। বাংলাদেশকেও বিভিন্ন রকমের বক্তব্য শুনতে হয় যে বাংলাদেশ নাকি ভারতের কাছে বিক্রি হয়ে গিয়েছে। শেখ হাসিনা জিজ্ঞাসা করছেন সাংবাদিকদের সামনে, এই যে বিক্রি হয়েছে, কত ওজনে বিক্রি হয়েছে, ওজনটা ঠিক কত, সেই প্রশ্ন করেছিলেন। এবং এর উত্তরে তারপরে তিনি বলছেন যে মুক্তিযোদ্ধার সময় ভারতবর্ষ যেভাবে আমাদের সাহায্য করেছিলেন, বিশ্বের কোনো দেশ আমাদের পাশে দাঁড়ায়নি। সেই ভারতবর্ষের সঙ্গে আমরা শত্রুতা করব? যে দেশ আমাদের সমস্ত বিপদে আপদে পাশে থাকে, তাদের পেছনেই আমি ছুরি মারবো? এটাই বলেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আসুন তার একটি দারুণ ভিডিও আপনাদের দেখাতে চাইবো। আর যে সমস্ত বাংলাদেশের ছোট মন যাদের রয়েছে, আমি জানি যে আমাদের চ্যানেলের অনেক দর্শক বন্ধু কথা বলছে এবং সবসময় বলে যে ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চলে। এই যে এই দেশের মানুষের যারা সবসময় অপপ্রচার চালায়, তাদের একটি মুখরোচক গল্প, সেই গল্পের আমরা পরিষ্কারভাবে আমার জানতে একটা চাই। প্রশ্ন আছে যে বিক্রিটা তাহলে ওজনটা কিসে মাপছে? কোনো কিছু বিক্রি হলে তো ওজন মাপা হয় না। এখন তো অবশ্যই ইলেকট্রনিক মেশিন আছে, আগে তো দাড়ি পাল্লায় হতো। তো কিসে মেপে বিক্রি হচ্ছে আর বিক্রিটা হয় কিভাবে? বাংলাদেশ স্বাধীন দেশ, মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এবং যারা এই সমালোচনা করে তাদের জানা উচিত সারা পৃথিবীতে একটি মাত্র মিত্র শক্তি যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে। আমাদের সমস্ত মুক্তিযোদ্ধারা সেখানে ট্রেনিং পেয়েছে। পৃথিবীর যে কোনো দেশ যারাই কোনো যুদ্ধে মিত্রশক্তির সঙ্গে সহযোগিতা করেছে বা মিত্রশক্তি তাদের এসে সাহায্য করেছে, তারা কিন্তু সেই দেশ থেকে কোনোদিন ফেরত যায়নি। তারা কিন্তু ফেরত যায়নি। এখনও জাপানে আমেরিকার সৈন্য, জার্মানিতে রাশিয়ান সৈন্য সহ এরকম পৃথিবীর বিভিন্ন দেশ দেখলে সে দৃষ্টান্ত পাওয়া যাবে। এখানে ভারত কিন্তু ব্যতিক্রম। তারা মিত্রশক্তি হিসেবে আমাদের পাশে থেকে যুদ্ধ করে এসেছে, কিন্তু যখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছেন যে তারা দেশে ফিরে যাক, ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সঙ্গে সঙ্গে সেটা রাজি হয়েছেন এবং তাদেরকে ফেরত নিয়ে গেছেন। তারা যে যুদ্ধের সরঞ্জামাদি সব কিছু নিয়েই কিন্তু এসেছিল, এখানে যুদ্ধ করেছিল। পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করেছিল তাদের কাছে। কিন্তু আমরা কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, কারণ তারা কিন্তু ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে। এরপরে যারা কথা বলে যে ভারত বিক্রি হয়ে যাবে, এরপর বিক্রিটা হয় কিভাবে, সেটাই তো আমার প্রশ্ন। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটর এসেছে, জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যেয়ে তাদের পা ধরে বসে থেকেছে। এগুলো আমার নিজের দেখা জানা। কাজে এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না। শুনলেন বন্ধুরা, এটাই হচ্ছে বাংলাদেশের চিরাচরিত রীতি। যখনই ভারতের সঙ্গে কোনো দেশের সেটা যুদ্ধের আবহে তৈরি হোক কিংবা ক্রিকেট যুদ্ধই হোক, বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ভারতের বিপক্ষে। অথচ এই বাংলাদেশের মানুষকে স্বাধীনভাবে বাংলাদেশে বেঁচে থাকার জন্য সব থেকে বেশি, গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যারা সাহায্য করেছিল তারা হচ্ছে ভারতবর্ষ। এমনকি এখনো ঝড় ঝাপটা বলুন, যখনই কোনো অর্থনৈতিক ক্রাইসিস থাকে, কোনো করোনার সময় ভ্যাকসিন দিয়ে সাহায্য করা বলুন, সমস্ত ক্ষেত্রে ভারত যে কোনো বিপদে ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকে। অথচ বাংলাদেশের এক শ্রেণীর নাগরিকরা তারা কিন্তু এই রকম বেইমানির কাজ করেন। ঠিক যেমনি ভারতবর্ষের মধ্যে থাকা কিছু গাদ্দার ভারতবর্ষের মধ্যেই রয়েছেন, তারা আবার গতকালের ভারতের এই জয়কে হজম করতে পারেননি। ভারতের সঙ্গে পাকিস্তানের যখন খেলা হয়, তারা পাকিস্তান জিতলে বোম ফোটায়। এইরকম প্রচুর ভারতের মধ্যেই লোক রয়েছেন এবং সেই অংশের লোক তো বাংলাদেশেও রয়েছে, পাকিস্তানেও রয়েছে। তারাই কিন্তু এই ভারতবর্ষের পতনে আনন্দিত হয়। সেটা ক্রিকেট ম্যাচে বলুন কিংবা যে কোনো যুদ্ধে বলুন, যুদ্ধের আবহে বলুন, ভারতের পতনের জন্য এরা অপেক্ষা করে থাকে। কিন্তু দুর্ভাগ্যক্রমে যেমন ওই শকুনের অভিশাপে ভাগাড়ে গরু মরে না, ঠিক তেমনি আবার এই সমস্ত যারা শত্রুপক্ষ রয়েছে তাদের অভিশাপে
ভারতকে আজ পর্যন্ত পরাজিত করা যায়নি আর যাবেও না। তাই আপনারা যত এইরকম নিন্দা করতে থাকবেন সেগুলো কার্যত ভারতের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে। ইতিমধ্যেই ভারত দুটো মেন বিশ্বকাপ জিতে নিয়েছে, বড় বিশ্বকাপ অর্থাৎ ওয়ানডে বিশ্বকাপ, দুটো বিশ্বকাপ ভারত জিতে নিয়েছে, আর টি-20 বিশ্বকাপ ভারতের দুটো জেতা হয়ে গেল। চারবার ভারত বিশ্ব জয়ী হয়ে গেল ক্রিকেটের মাঠে। এবং বাংলাদেশ বলুন, এদের তো ছেড়েই দিন বিশ্বকাপ আদেও কোনোদিন জিতবে কিনা সেটা তো সন্দেহের অতীত। এবং পাকিস্তান ওই একবারই জিতেছিল ইমরান খান যখন ক্যাপ্টেন ছিলেন, এবং তারপর থেকে ক্রমাগত পাকিস্তানের ভরাডুবি। হ্যাঁ, একবার তারা অবশ্য ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন। ভারত যেবারে জিতেছিল 2007 সালে, তার 2 বছর পরের যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল তাতে পাকিস্তান জিতেছিল, কিন্তু তাতেও রাষ্ট্রের মধ্যে এই রকমেরই সম্পর্ক। কিন্তু ভারত ক্রমাগত বাংলাদেশকে সমর্থন করে যায়। বাংলাদেশের যে কোনো বিপর্যয়ে ভারত পাশে থাকে, সেটা সাইক্লোন বিপর্যয় বলতে পারেন, করোনার মতো বিভিন্ন বিপর্যয় বলতে পারেন, অর্থনৈতিক বিপর্যয় বলতে পারেন, যখন কোনো টাকার দরকার হয়, যখন প্রতিরক্ষা খাতে কোনো সরঞ্জামের দরকার হয়, সব ক্ষেত্রে ভারত পাশে দাঁড়ায়। অথচ সেখানকার কিছু বাসিন্দারা সব সময় ভারতের কিন্তু খারাপ চায়। তাই আপনারা যারা ভারতবাসী আছেন, আমি বিশেষ করে দেখতে চাই সংখ্যালঘু সম্প্রদায়ের যারা মানুষরা রয়েছেন তারা হিন্দু মুসলমানের ঊর্ধ্বে গিয়ে আজকে এটা কি সমালোচনা করতে পারবেন? আমি দেখতে চাই যে সংখ্যাগুরুর সঙ্গে সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত মানুষরা আপনারা দেখছেন আমাদের পর্বে, তারা বাংলাদেশের এই কার্যকলাপকে নিন্দা করে আজকে কমেন্ট করুন। এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, কারণ এই ভারতবর্ষ যেমন সংখ্যাগুরুর, এই ভারতবর্ষ তেমনি সংখ্যালঘুদের। তাই ভারতবর্ষের এই জয়ের আনন্দ কিন্তু সংখ্যাগুরুদের নয়, সংখ্যালঘুদেরও। এবং সেই কারণে আমরা সকলে মিলে বাংলাদেশের এই আচরণের প্রতিবাদ করতে পারি কিনা দেখি আজকে কমেন্ট বক্সে কতজন সংখ্যাগুরু সংখ্যালঘু সবাই মিলে আমরা ভারতবর্ষের মানুষ হয়ে, ভারতবর্ষের নাগরিক হিসাবে বাংলাদেশের এই ধরনের কার্যকলাপকে প্রতিবাদ করছি। দেখি আজকে প্রতিবাদের ঝড় কতটা আমাদের কমেন্ট বক্সে ওঠে, এবং বিশেষ করে সংখ্যাগুরু সংখ্যালঘু দুই সম্প্রদায়ের পক্ষ থেকে দেখতে চাইব। এখনকার মতো এখানেই শেষ করব। ভারতবর্ষের জয়ে আরো একবার গর্বিত, সে কথা বলাই বাহুল্য।